2007 সালে নভোচারীরা আমাদের থেকে মাত্র 20 আলোকবর্ষ দূরে লোহিত ক্ষুদ্রাকৃতি নক্ষত্র ঘিরে 4টি মহাপৃথিবীর গ্লিজা 581 খুঁজে পান। আমরা খুব তাড়াতাড়ি গোল্ডিলক্সের অঞ্চলে ওই দুটি মহাপৃথিবী আবিষ্কার করেছি। গ্লিজা 581 কি এক্সোপ্ল্যানেট সহ প্রথম আলাদা কোনো সৌরজগৎ আছে যেখানে জীবনের অস্তিত্ব থাকতে পারে? চলুন গ্লিজা 581 এবং খুঁজে বের করুন। গ্লিজা 581 ঘিরে গ্লিজা 581c ও গ্লিজা 581d দুটি মহাপৃথিবী গ্রহ গোল্ডিলক্স অঞ্চলে রয়েছে। 581c পৃথিবীর চেয়ে কমপক্ষে 5 গুণ বড় হতে পারে। এর কক্ষপথ কেন্দ্রীয় নক্ষত্রের খুব কাছাকাছি। পাশাপাশি অপর গ্রহ গ্লিজা 581d জীবন ধারণের জন্য অধিকতর উপযোগী হতে পারে। এটি পৃথিবীর তুলনায় আনুমানিক 7 গুণ বড়। 67 দিনে কক্ষপথ পরিক্রমণ করে। গ্লিজা 581d সর্বপ্রথম মহাসাগর ভিত্তিক গ্রহ। বেশ কিছু তথ্য জানা যায় এর উপরিভাগে কয়েকশো কিলোমিটার গভীর মহাসাগর বিস্তৃত। ঘন মেঘাচ্ছন্ন পরিবেশের কারণে এর উপরিভাগ বেশ অন্ধকার। এই অন্ধকার গ্রহে কি জীবনের অস্তিত্ব সম্ভব? সেখানে কি ধরনের জীবনের অস্তিত্ব থাকতে পারে আমাদের খুঁজে দেখা উচিত। বিজ্ঞানীরা গ্লিজা 581d নিয়ে নিবিড় গবেষণা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি সম্ভাব্য মহাসাগর সহ এক্সোপ্ল্যানেট অনুসন্ধানে গ্লিজা 581 এর মতো ক্ষুদ্র লোহিত গ্রহটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। জীবনের অস্তিত্ব উপযোগী গ্রহ অনুসন্ধানের সম্ভাবনা হারিয়ে গেছে। এখন গবেষকরা পৃথিবীর মতো গ্রহ উদ্ভাবনের চেষ্টা চালাচ্ছেন যেখানে পরিবেশ ও পরিস্থিতি জীবনের সম্ভাবনা বিরাজমান। বিশাল হাওয়াই দ্বীপের মাউনা কিয়া 4200 মিটার উচ্চতার শীর্ষে মাউনা কিয়া বিশ্বব্যাপী জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে জ্যোতির্বিজ্ঞানের অনেক বড় বড় গবেষণা সম্পন্ন হয়েছে। পরবর্তী দশকে মাউনা কিয়াকে 30 মিটার দীর্ঘ টেলিস্কোপে মহাকাশ পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিক দর্পণের ব্যাস 30 মিটার। 492টি আলাদা দর্পণযুক্ত এই টেলিস্কোপ আগেকার টেলিস্কোপ থেকে 100 গুণ বেশি ক্ষমতা সম্পন্ন। 30 মিটার দীর্ঘ এই টেলিস্কোপ এক্সোপ্ল্যানেটের পরবর্তী পর্যায়ের অনুসন্ধানে সক্ষম হবে। এতে পৃথিবীর মতো গ্রহ সরাসরি দেখা যাবে। এই টেলিস্কোপের অন্যতম কাজ হবে গোল্ডিলক্স অঞ্চলে কেন্দ্রীয় সূর্যের অভ্যন্তরে গ্রহসমূহের অবস্থা অনুসন্ধান এবং পৃথিবীর মতো কোথাও জীবনের অস্তিত্ব থাকা সম্ভব কিনা তা খুঁজে বের করা। 30 মিটার দীর্ঘ টেলিস্কোপ বিশাল আকার চক্ষুর মতো গ্রহের উপরিভাগের অজানা তথ্য উন্মোচনেও কাজ করবে। টেলিস্কোপটি পানি, মিথেন ও ওজোনের দৃশ্যমানতা খুঁজে বের করবে। গ্রহের পরিবেশে জীবনের অস্তিত্ব থাকার উপাদানও অনুসন্ধান করবে। অল্প সময়ে আমরা সৌরজগতের নিচে 700-এরও বেশি এক্সোপ্ল্যানেট সম্পর্কে নিশ্চিত হয়েছি। শিগগিরই উন্নত টেলিস্কোপের সাহায্যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা যাবে, যা আগে কখনো দেখা যায়নি। 200 বিলিয়নের বেশি তারকাগুচ্ছ আমাদের নিজস্ব সৌরজগৎ সৃষ্টি করেছে। ছায়াপথ, এখানেই আমাদের সৌরজগৎ। সৌরজগতের কেন্দ্র থেকে 27,000 আলোকবর্ষ দূরে কালপুরুষের বাহুতে অবস্থিত। কেপলার মহাকাশ টেলিস্কোপে সূর্য থেকে কালপুরুষের বাহু পর্যন্ত 6,000 আলোকবর্ষ দূরে ক্ষুদ্র এলাকা পর্যবেক্ষণের সুযোগ ছিল খুবই সীমিত। কেপলার
ক্ষুদ্র পরিসরে ইতোমধ্যে 2000-এর বেশি এক্সোপ্ল্যানেট চিহ্নিত করেছে। এগুলো সমগ্র ছায়াপথে 400 ভাগের 1 ভাগ। একটি সমতলে আমাদের সৌরজগৎকে কল্পনা করুন। এই সৌরজগতে আছে 400 আলোকবর্ষ দূরের নক্ষত্র সমূহ। এ পর্যন্ত 50 আলোকবর্ষ দূরে 51 পেগাস বিতে প্রথম এর দেখা মিলেছে। 20 আলোকবর্ষ দূরে গোল্ডিলক্স অঞ্চলে মহাসাগরের সম্ভাবনা সহ প্রথম এক্সোপ্ল্যানেট ভিসা 581 এর দেখা পাওয়া যায়। এ পর্যন্ত সমগ্র সৌরজগতে এক্সোপ্ল্যানেট খুঁজতে গিয়ে আমরা কেবল আমাদের স্থানীয় নিকটবর্তী ঋণাত্মক অংশের অনুসন্ধান চালিয়েছি। বিশ্ব ব্রহ্মাণ্ড অনেক বিশাল। সৌরজগতের কেন্দ্র থেকে আরো দূরে আমরা যা পর্যাপ্ত পেয়েছি তা সামান্য কিছু ভারী বস্তু গ্রহ তৈরির উপাদান। সৌরজগতের কেন্দ্রের কাছাকাছি ঘন ঘন আকস্মিক বিস্ফোরণে ভারী বস্তু থাকা স্বাভাবিক। এখানে বৃহস্পতির মতো গ্যাস নির্ভর বিশাল আকার গ্রহসমূহ গড়ে উঠেছে। সৌরজগতে খুব কাছে বা দূরে নয়, এর মাঝামাঝি একটি অঞ্চল রয়েছে। এই অঞ্চল পৃথিবীর মতো গ্রহ সৃষ্টির পক্ষে অনুকূল। অন্যদিক থেকে সৌরজগতে আছে গোল্ডিলক্স অঞ্চল। গোল্ডিলক্স অঞ্চল সৌরজগৎকে বৃত্তাকারে ঘিরে আছে, যা ক্রমশ সুরূপে আসে, যেখানে আমরা পৃথিবীর মতো গ্রহের আশা করি। আপনি দেখুন, আমাদের সৌরজগৎ গোল্ডিলক্স অঞ্চলে অবস্থিত। এখানে কিছু অংশে ছায়াপথ রয়েছে। সঠিক অবস্থায় অন্যান্য গ্রহে অবশ্যই এটি দেখা যাবে। বিশ্ব ব্রহ্মাণ্ডের অগণিত গ্রহ আমাদের আবাসের কথা মনে করিয়ে দেয়। রূপকথার গল্প শেষে গোল্ডিলক্স ঘুম থেকে জেগে পাশে হঠাৎ 3টি ভল্লুক দেখতে পায়। ভয় পেয়ে সে দৌড়ে পালায়। কিভাবে গল্প শেষ হবে? আমরা জল পানি সঠিক অবস্থায় থাকতে পারি? এক্সোপ্ল্যানেটের অনুসন্ধান বেড়েই চলেছে। এক সময়ের একটি রূপকথার গল্পের এক্সোপ্ল্যানেট আজ সত্যি হয়েছে। রাতের আকাশে মিটি মিটি জ্বলতে থাকা তারার মধ্য থেকে আমাদেরকে পৃথিবীর মতো আরো অনেক নির্দিষ্ট গ্রহ খুঁজে বের করতে হবে। এসব গ্রহে জীবনের প্রকৃত অস্তিত্ব চিহ্নিত করে তাদের মুখোমুখি হবার সময় এখন এসেছে। আমরা ক্রমাগত অন্য পৃথিবীর সন্ধান চালিয়ে যাব, যেখানে জীবনের অস্তিত্ব সম্ভব। এমন জায়গা আমরা কোনোদিন হয়তো ঠিকই খুঁজে পাব। একটি মাত্র গ্রহে জীবনের অস্তিত্ব নিশ্চিত, সেটি আমাদের বাসস্থান পৃথিবী, গোল্ডিলক্স গ্রহ। আমরা জানি এটি সঠিক গ্রহ। আমরা একটি গ্রহে বাস করি, শক্তি পাই নক্ষত্র থেকে। এই নক্ষত্রটি দিনকে আলোকিত করে। রাতের আকাশের অন্যান্য সকল নক্ষত্রের সম্মিলিত আলো ও শক্তির চেয়ে এই নক্ষত্রটি আমাদের অনেক বেশি আলো ও শক্তি দেয়। তবে নক্ষত্রপুঞ্জের মধ্যে এটিকে সবচেয়ে উজ্জ্বল কিংবা উত্তপ্ত নক্ষত্র বলা যাবে না। এটি আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র। এই নক্ষত্রটিকে আমরা সূর্য বলি।
সবুজ বনের ভিতর, নীল সাগরের ভিতর কিংবা পৃথিবীর চারপাশে পুঞ্জীভূত আলোর ঝলক দেখলেই বোঝা যায় সূর্য আমাদের গ্রহে কিভাবে প্রাণের সঞ্চারণকে সম্ভব করেছে। কিন্তু সূর্যই আমাদের কাছে একমাত্র গুরুত্বপূর্ণ নক্ষত্র নয়। একবার ভাবুন তো, বিলিয়ন বিলিয়ন বছর আগে যেসব নক্ষত্রের জন্ম হয়েছে কিংবা মৃত্যু হয়েছে, সেসব নক্ষত্র তখন না থাকলে এখানে আমাদের কোনো অস্তিত্বই থাকতো না। সূর্যের নিজের অস্তিত্বও থাকতো না, চাঁদ কিংবা অন্যান্য গ্রহগুলোর অস্তিত্বও থাকতো না। আমরা জানি নক্ষত্রগুলোর ভিতরে তৈরিকৃত উপাদানগুলো দিয়েই বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন নামের গ্রহগুলোর সৃষ্টি হয়েছে। রাতের আকাশে তারাগুলো মিটমিট করে চলে, কিন্তু নক্ষত্রগুলো আসলে প্রচন্ড গরম, ঘূর্ণায়মান গতিশীল গ্যাসীয় গোলক, যা মহাবিশ্বে প্রাকৃতিকভাবে প্রাপ্ত সকল উপাদান তৈরি করে। পৃথিবী থেকে যদিও আমরা মাত্র কয়েক হাজার নক্ষত্র দেখতে পাই, কিন্তু সেখানে রয়েছে আরো অনেক বেশি নক্ষত্র। বিজ্ঞানীরা মহাবিশ্বকে 3টি ডাইমেনশনে বিশদভাবে বর্ণনা করেছেন। ফলশ্রুতিতে আমরা মিল্কি ওয়ে নামক আমাদের নিজস্ব ছায়াপথে শত শত বিলিয়ন নক্ষত্রকে পর্যবেক্ষণ করতে পারছি। কিন্তু প্রশ্ন হল, আমাদের চারপাশে যা কিছু দেখি সেগুলোর সৃষ্টির পিছনে এই নক্ষত্রগুলোর অবদান কি? নক্ষত্রগুলোর এই অবদান খুঁজে বের করতেই আমি হপি গোল্ডবার্গ আপনাদের ভ্রমণ সঙ্গী হয়েছি। বলুন তো, আমাদের যাত্রার শুরুটা কোথায়? 1300 কোটিরও বেশি বছর আগে, যখন কোনো নক্ষত্রের অস্তিত্বই ছিল না। কিন্তু তখন সেখানে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের পাশাপাশি একটি অদৃশ্য বস্তু, ডার্ক ম্যাটারের অস্তিত্ব ছিল। এই ডার্ক ম্যাটারের আকর্ষণ শক্তি হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসগুলোকে একত্রিত করে প্রথম নক্ষত্ররাজি তৈরি করে। প্রথম প্রজন্মের নক্ষত্ররাজির স্থায়িত্ব বেশি দিন ছিল না। সেগুলো অনেক ভারী ছিল। তারা দ্রুত বিক্রিয়ার মাধ্যমে পুড়ে উত্তাপ এবং শক্তি ছড়াতো এবং শিশু অবস্থাতেই মারা যেত। প্রথম প্রজন্মের নক্ষত্রগুলো তার ভিতরের গ্যাসকে পুড়িয়ে পুড়িয়ে এর জ্বালানি প্রায় যখন শেষ হয়ে আসে, তখন এক বিশাল আকার বিস্ফোরণ ঘটে, যাকে সুপারনোভা বলে। ওই যে দেখুন, আরেকটি সুপারনোভা তৈরি হচ্ছে। প্রথম প্রজন্মের নক্ষত্ররাজি হাইড্রোজেন এবং হিলিয়াম বিক্রিয়া করে নতুন কিছু উপাদান তৈরি করে, যেমন অক্সিজেন এবং কার্বন ইত্যাদি। অতঃপর এই মৌল মহাশূন্যে বিস্ফোরিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। তারা পরবর্তীতে অন্যান্য গ্রহ তৈরির জন্য সহায়তা করে। যদিও এটি আপনার কাছে অবিশ্বাস্য লাগবে, এই হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন, অক্সিজেন ইত্যাদি মৌলগুলোর মাত্র 4 চামচ পরিমাণ উপাদান আমাদের দেহে আছে, যা 13 বিলিয়ন বছর পূর্বে তৈরি হয়েছিল। পরবর্তীতে প্রায় কয়েক বিলিয়ন বছর ধরে এই ডার্ক ম্যাটারগুলো ছড়িয়ে থাকা গ্যাসগুলোকে আকর্ষণের মাধ্যমে একত্রিত করে এবং নতুন প্রজন্মের নক্ষত্র তৈরি হয়। মহাবিশ্বের অন্য যে কোনো সময়ের তুলনায় এই প্রজন্মের তারাগুলো তৈরি হতে সবচেয়ে কম সময় লেগেছিল। এই নতুন তারাগুলোই পৃথিবী তৈরি এবং জীবন তৈরির প্রয়োজনীয় অন্যান্য আরো উপাদান তৈরি করে। এই দৃশ্য হল সেদিন যখন কয়েকটি ছোট ছোট গ্যালাক্সি হয়ে আমাদের গ্যালাক্সি সৃষ্টি করে, যার নাম মিল্কি ওয়ে, এবং অবশিষ্ট গ্যাসগুলো রহস্যময় একটি ঘূর্ণনের সৃষ্টি করে।
500 কোটি বছর পর আমাদের মিল্কি ওয়েতে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। সূর্যের সৃষ্টি হয়। কিন্তু কেবলমাত্র সূর্যই নয়, অধিকাংশ নক্ষত্রসমূহের মতোই সূর্য একটি শক্তিশালী বন্ধনে আবদ্ধ একগুচ্ছ তারাদের মধ্য থেকে সৃষ্টি হয়। আর এই তারাগুচ্ছকে ক্লাস্টার বলে। সূর্যের ক্লাস্টারের মধ্যে অবস্থিত তরুণ নক্ষত্রসমূহ মেঘমালার মধ্যে অবস্থিত নক্ষত্রগুলোকে আলোকিত করে এবং উত্তপ্ত করে। আমরা যদি সময়কে অনেকটা এগিয়ে নিয়ে যাই, তাহলে দেখতে পাবো উজ্জ্বল নক্ষত্রসমূহ তাদের নিজেদের আলোর তীব্রতা দিয়ে গ্যাস ও ধূলিকণার মেঘকে সরিয়ে দেয়। এতে করে মেঘের ভিতরে নক্ষত্রসমূহকে স্পষ্টভাবে প্রকাশ করে। সবচেয়ে উজ্জ্বল এবং সবচেয়ে ভারী নক্ষত্রসমূহ দেখতে নীল এবং সবচেয়ে কম ভরের নক্ষত্রগুলো দেখতে লাল রঙের হয়। আর সূর্যের মতো মাঝারি ভরের নক্ষত্রসমূহ দেখতে হলুদ রঙের হয়। চলুন নক্ষত্রের ক্ষমতা সম্পর্কে জানি। এই যে নক্ষত্রসমূহের মধ্যে সুপারনোভা বিস্ফোরণ হয়, তার কেবলমাত্র সকল নক্ষত্রের মধ্যে 1% নক্ষত্রে সংঘটিত হয়। ক্লাস্টারে অবস্থিত নক্ষত্রসমূহ একটি আরেকটিকে আবদ্ধ অবস্থায় আড়াআড়ি করে প্রদক্ষিণ করে, যতক্ষণ না এগুলো মহাকাশে ছিটকে পড়ে। কিন্তু সেগুলো একাকী ছিটকে পড়ে না। নক্ষত্রসমূহের মধ্যে অনেকেরই এক বা একাধিক সঙ্গী রয়েছে, যেগুলো সাধারণত তারকা সঙ্গী নামে পরিচিত। সূর্যের কথা বলতে গিয়ে তার গ্রহগুলোর কথাও চলে এসেছে। আমরা দেখেছি নক্ষত্র তৈরির প্রক্রিয়া গ্রহসমূহ সৃষ্টিতে সাহায্য করে এবং গ্রহসমূহের ভবিষ্যৎ নির্ভর করবে সূর্যের শক্তির উপর। এই শক্তি কিভাবে তৈরি হয় তা বের করতে হলে বর্তমান সময় থেকে প্রায় 450 কোটি বছর সামনের দিকে যেতে হবে। একটি নক্ষত্র কিভাবে কাজ করে তা বোঝার জন্য নক্ষত্রের সবচেয়ে কাছাকাছি যাওয়া ছাড়া ভালো কোনো উপায় নেই। আবার পৃথিবীর বুকে বিরাজমান জীবনকে কিভাবে বাঁচতে সহায়তা করে সেটা বোঝার জন্য আমাদের নিজস্ব নক্ষত্র সূর্যের চেয়ে ভালো কোনো নক্ষত্র নেই। পৃথিবী থেকে খুব বেশি দূরে নয়, সূর্যকে পরিভ্রমণরত এমন 3টি স্যাটেলাইট এই ছবিগুলো তুলেছে। এই ছবিগুলোতে দেখা যাচ্ছে স্যাটেলাইটগুলো সূর্যের সবচেয়ে বাইরের স্তর, যাকে করোনা বলে। করোনা অঞ্চল হতে প্রতিনিয়ত সৌরঝড় নির্গত হচ্ছে। পৃথিবীর চারপাশ ঘিরে কক্ষপথের মধ্যে যে পথগুলো দেখছেন, সেগুলো স্যাটেলাইটেরই পথ দেখায়। কিছু স্যাটেলাইট সূর্যকে পর্যবেক্ষণ করে, বাকিগুলো আবহাওয়া পর্যবেক্ষণ করে কিংবা টিভি ও জিপিএস সিগন্যাল প্রচার করে। এই সূর্যকে বড় গ্যাসের বল হিসেবে প্রকাশ করবে। এই চকচকে বা জলজলে আবদ্ধ বক্রাকার রেখাগুলো আসলে সৌরঝড়। তাদের ঠিক নিচে অপেক্ষাকৃত শীতল অন্ধকার জায়গাগুলোকে সৌরদান বলে। একটি রৌদ্রোজ্জ্বল দিনে ছায়া থেকে বের হলেই সূর্য যে শক্তি তৈরি করে তা আমরা বুঝতে পারি। কিন্তু এই শক্তি কিভাবে তৈরি হয়? চলুন দেখি এই শক্তি কিভাবে তৈরি হয়। পানি ফুটন্ত অবস্থায় ঠিক যাওয়ার আগে একটি পাত্রের মধ্যে নিচ থেকে উপরে এবং উপর থেকে নিচের দিকে যেমন একটি ঘূর্ণায়মান পানির প্রবাহের সৃষ্টি হয়, সূর্য পৃষ্ঠের ঠিক নিচে একই রকম প্রবাহের সৃষ্টি হয়। সূর্যের আরো গভীরে যদি যাই, আমরা গ্যাসের ঘূর্ণায়মান প্রবাহ দেখতে পাই, যা সূর্যের শক্তিকে বাইরে নিয়ে আসতে সাহায্য করে। মহাবিশ্বের একটি অন্যতম শক্তিশালী প্রক্রিয়া এই শক্তি সূর্যের কেন্দ্রীয় অঞ্চলে উৎপন্ন হয়। এখানে হাইড্রোজেন পরমাণুগুলো জোড়া লেগে বিক্রিয়ার মাধ্যমে